আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। দেখতে দেখতেই মাঝে একটা দিন পার হয়ে যায়। পরের দিনই সারোয়ার আবার চলে যাবে। হৃদার এজন্য মনটা খারাপ হয়ে আছে। সারোয়ার তার পাশেই বসে ফোন দেখছে, মুখটা কেমন সিরিয়াস হয়ে আছে, হয়তো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে চিন্তায় আছে। তবে হৃদা এসব নিয়ে মাথা ঘামায় না। সে সারোয়ারের বাহুতে মাথা হেলিয়ে রেখেছে। পায়ে এখনো ব্যথা আছে, এত তাড়াতাড়ি ভালো হবে বলে মনে হয় না। তবে হাতের আঘাতটা মোটামুটি শুকিয়ে গেছে, হাত নাড়াতে অসুবিধা হয় না। সারোয়ার দিনে কয়েকবার করে হৃদার আঘাতে ঔষধ লাগিয়ে দেয়। তাছাড়া 3 বেলা খাবার যত্ন সবই করেছে সারোয়ার। শুধু দিনের বেলায় যখন গোছলের কথা উঠেছিল তখন নৌসিং বেগম এসে তার শরীর মুছিয়ে দিয়ে গেছে। সারোয়ার ততক্ষণ বাহিরের রুমে বসেছিল। আর হৃদার কথাই সত্যি হয়েছে। সারোয়ারের সেদিনের তুবাকে আপু সম্বোধনের পর থেকে তুবা আর সহজে সারোয়ারের সামনে পড়েনি, এমনকি খাবারের সময়টাতেও না। বেশিরভাগ সময় তো সারোয়ার হৃদাকে খাইয়ে দিয়ে নিজেও রুমে খেয়ে উঠেছে। বাদবাকি সময়টুকুতে বেশি তুবা দেখা করেনি। যদিও তুবা একটু অসন্তুষ্ট হয়েছে। সারোয়ারের আর কোনো কাজ না থাকায় সে রুমেই থেকেছে সারাদিন, তাই তুবা হৃদার কাছেও আসতে পারেনি। তবে দুপুরে হৃদার গোছলের সময় তুবাও গিয়ে রুমে বসেছিল। হৃদা রাগ দেখিয়ে তুবাকে সরে যেতে বললেও সে সরেনি, উল্টো বলেছে, কি হয়েছে এতে? আমি কি কিছু দেখতেছি নাকি? আম্মু তো শুধু তোর শরীর মুছিয়ে দিচ্ছে। তাছাড়া তোর জামাই মানে দুলাভাইয়ের উপর আমার রাগ উঠতেছে আপু। সারাদিনে তোর চেহারাও দেখতে আসতে পারছি না। চলেই তো যাবে কালকে, এত রাগ করে কি লাভ? সেটা ভেবেই এখনো শান্ত আছি, নয়তো আমার কেমন যেন লজ্জা লাগে। কেমন আমাকে দেখলেই আপু বলে ডাকে। ইস, আমি ওনার ছোট না। আগে ভাবতাম দুলাভাইয়ের সাথে অনেক দুষ্টুমি করব, এখন লজ্জায় মাথা তুলে তাকাতেও পারি না। হৃদা তুবর কথাগুলো মনে করে অজান্তেই হেসে ফেলে। সে সারোয়ারের সাথে ঘেঁষে বসে থাকায় তার হাসি সারোয়ারও খেয়াল করে। ফোনে দৃষ্টি রেখেই বলে, এত হাসির কি হলো, কাহিনী কি? আরে তুবার কথা মনে পড়ল, মেয়েটা আপনাকে দেখলেই লজ্জা পায় অনেক। যাই বলো, অনেক শান্তশিষ্ট মেয়ে তোমার বোনটা, অন্তত তোমার মতো চঞ্চল দুষ্টু হয়নি। হৃদা ফট করে সারোয়ারের দিকে তাকিয়ে বলে, আমি চঞ্চল দুষ্ট? অবশ্যই, তা তো তোমার হাত পা ভেঙে ঘরে পড়ে থাকা দেখেই বোঝা যায়। আর কতবার বলবো এটা আমার দোষ ছিল না, সব ওই ড্রাইভারের দোষ, পেছন থেকে মেরে দিয়ে চলে গেছে। হৃদা রাগ করা দেখে সারোয়ার মুচকি হাসে। তারপর সারোয়ার কিছু না বলতে দেখে হৃদা বলে, কি এত দেখছেন ফোনে? ফোন কি আপনার সবসময়ের সঙ্গী নাকি? বউ পাশে না থাকলে মোবাইলই সর্বক্ষণের সঙ্গী। কিন্তু এখন তো আমি পাশে আছি। সারোয়ার ফোনটা পাশে রেখে হৃদার দিকে ঘুরে বলে, তুমি চাচ্ছ আমি এখন তোমায় সময় দিই? হৃদা নিজের কথাতেই নিজে লজ্জা পেয়ে যায়। কথা ঘোরাতে আমতা আমতা করে বলে, মানে বলছিলাম, বেশি ফোন দেখলে আপনার চোখে সমস্যা করবে, পরে রাতে অপারেশনে কাজে গেলে কিছুই দেখতে পারবেন না। সারোয়ার হো হো করে হেসে ফেলে। তার হাসি দেখে হৃদা মুখ কুঁচকে বসে থাকে। তার কথা ঘোরানোর অজুহাতেই যে সারোয়ার হাসছে তাতেই সে মুখ ফোলায়। সারোয়ার এবার হৃদার ফোলা গাল দুটো টেনে দিয়ে বলে, কথায় কথায় একটু মুখ ফোলাও কেন? এটা একটু বেশি বাচ্চামো হয়ে গেল না? আমি বিরক্ত হচ্ছি তাই? আমার এসব ব্যবহার ভালো লাগে না। না, আমি সত্যি একটু বেশি করে ফেলি। কি করব বলুন, আমি যার সাথে মিশে যাই তার সাথে অতিরিক্ত কথা বলে ফেলি। একসময় তারা বিরক্ত হয়ে আমাকে ধমক দিয়ে চুপ করায়। সব কথার এক লাইন বেশি বুঝো তুমি। আমি কি বিরক্ত হয়েছি বলেছি? বরং কয়েকদিনের জন্য এসে তোমার এসব বাচ্চামো দেখলে আমার আরও মন ভালো থাকবে। এমনই থেকো। এবার গেলে আবার কবে আসবেন? সম্ভবত ঈদের মাঝে আসতে পারি, যদিও শিওর না এখনো। তখন বেশি দিনের ছুটি নিয়েন, এমন অল্প কদিন হলে ভালো লাগে না। আমাকে কাছে পাওয়ার এতই চাহিদা? বাহ, ভালোই উন্নতি হয়েছে তো তোমার। ইস, মোটেও তেমন নয় আসলে। সারোয়ার, আপনি যে এবার এলেন, আপনার তো কোনো সেবা যত্ন করতে পারলাম না আমি। পরের বার সময় নিয়ে আসলে এসব মিটিয়ে দিতাম। আমার তো এসলে কোনো দরকার নেই। আমার শুধু তুমি হলেই হবে, আর কিছুই লাগবে না। বাকি সব আমি নিজেই সামলে নিতে পারবো। সত্যি কি এতটা ভালোবাসেন আমাকে? আমার কেন যেন বিশ্বাস হতে চায় না। আপনার তো আমাকে ঘৃণা করার কথা ছিল, তবে কি থেকে কি হয়ে গেল? আমি আপনাকে বিয়ের কথা বললাম আর আপনিও বিয়ে করতে চলে এলেন। আমার ভালোবাসাকে তোমার কাছে অভিনয় মনে হয়? তবে তো আমিও বলতে পারি, তোমার আমাকে হঠাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার মানে কি? সেটা কি শুধুই আমাকে হারানোর ভয় ছিল, নাকি অন্য কিছু? ধ্যাত, আপনিও না, একেবারে অসহ্য করা একটা মানুষ। আমি ভালোবাসি বলেই তো বিয়ের কথা বলেছিলাম। কি কি বললে মাত্র? ভালোবাসো? সরুন তো, সত্যি বললেও বিশ্বাস করে না, খালি জ্বালানো আমাকে। হৃদা বিড়বিড় করে শুয়ে পড়ে। সারোয়ার মুচকি হেসে হৃদাকে এক হাতে হালকা করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ঘরটা তখন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাহির হতে আসা হালকা বাতাসে জানালার পর্দাগুলো দুলছে। তার মাঝে সারোয়ার সুরেখিকে তার পরবর্তী মিশনের কথাগুলোই ভাবছে। এবারের মিশনটা মোটেও সহজ হবে না। তার ধারণা এই গ্যাংটার সাথে বড় কেউ জড়িত। তাছাড়া সেদিনের তাদের পৌঁছানোর আগে পাচারকারী গ্যাংদের আগে থেকে সতর্কে থাকে দেখে সারোয়ারের মনে হয়েছিল এদের মধ্যেই কেউ এদের সাথে জড়িত। এখনও তার মন থেকে এই সন্দেহ যান না।
হতেও তো পারে তার ধারণাই সঠিক, তাদের সাথে থেকে কেউ তথ্য পাচার করছে, নয়তো তাদের প্ল্যান ছিল একদম নিখুঁত। সেদিন তারা খবর পেয়েছিল দলের বড় কেউ সাথে থাকবে, অথচ কোনো একটা কারণে দলটা আগে থেকে সতর্ক থাকায় দলের মাথা হাতছাড়া হয়ে গেল। দলের মাথাটাকে ধরতে পারলেই অনেক কিছু খোলাসা হয়ে যেত। আজকে দুপুর দিকে রুবেল তাকে কিছু তথ্য পাঠিয়েছে, সেখান থেকেই জানতে পেরেছে দেশের বিভিন্ন জায়গা থেকে কিডন্যাপিংয়ের কেস পাওয়া যাচ্ছে। সবাই অল্প বয়সী তরুণী, আলাদা আলাদা জায়গা থেকে এসব কিডন্যাপিং চলছে। কারা এসব করছে তার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, আবার মেয়েগুলোকে উদ্ধার করাও সম্ভব হয়নি। গত কয়েকদিন ধরেই বিষয়টার হার বেড়েছে। তার মধ্যে বান্দরবান এরিয়াতেই বেশ কয়েকটা কেস পাওয়া গেছে, যাদের কয়েকজনই পর্যটক ছিলেন। সারোয়ারের মনে হচ্ছে এসবের পেছনে সেই পাচারকারী দলটারই হাত। বড় কারো সাহায্যে তারা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। দ্রুত এটাকে গোড়া থেকে অপসারণ না করলে অনেক বড় সমস্যার মুখোমুখি হতে হবে। এসব ভাবতে ভাবতে অজান্তেই সারোয়ার হৃদার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। হৃদা ততক্ষণে সারোয়ারের বুকে থেকে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। মেয়েটা অত্যাধিক মাত্রার সহজ সরল মেয়ে, নয়তো কদিনের পরিচয়ে কিভাবে সারোয়ারকে আপন করে নিল। আবার তাদের সংসার জীবনটাও খুবই ক্ষুদ্র সময়ের, একদম গুনে গুনে বলা যাবে তারা একসাথে কতদিন থেকেছে। অথচ হৃদার এমন আপন করে নেওয়া দেখে মনে হবে যেন কত বছর ধরে তারা সংসার করছে। বিয়ের মাত্র 3 মাস পেরোলো তাদের। এই কয়েকদিনেই সারোয়ার হৃদার সাথে গভীরভাবে জড়িয়ে পড়েছে। ডিউটিতে থাকাকালীন সবসময় অপেক্ষা করে কখন সময় পাবে আর হৃদার সাথে একটু কথা বলবে। যেদিন তুবার থেকে জানতে পারল হৃদার অ্যাক্সিডেন্টের, সেদিন তার একদম পাগল পাগল লাগছিল। তবে একজন সম্মানিত পেশার কর্মীজীবী বলে নিজের দায়িত্ব থেকে সরে আসা সম্ভব হয়নি, তাই একটু সময় লাগিয়ে তাড়াতাড়ি ছুটির দরখাস্ত দিয়ে দেয়। তবে সেটা অ্যাপ্রুভ করার মতো অপেক্ষা সে করতে পারেনি। তার আগেই চলে এসেছে দেশের দায়িত্ব ফেলে নিজের পরিবারের দায়িত্ব পালন করতে। একা একা থাকতে থাকতে মাঝে মাঝে নিজেকে অনেক ক্লান্ত মনে হয়। ইচ্ছে হয় একটু মায়ের কোলে শুয়ে এক শান্তির ঘুম দিতে, ইচ্ছে হয় ছোট ভাই বোনের সাথে একটা সুন্দর সময় কাটাতে। তবে দায়িত্বের চাপে এসব সম্ভব হয় না। আর বিয়ের পর বউয়ের সাথেও একটু সময় কাটানো হলো না তার। হৃদার তো এসব পেশার কর্মীজীবীর উপর অনেক ক্ষোভ ছিল। এরা পরিবারকে সময় দিতে না পারে বলে সেদিন অনেক রাগ দেখালো। অথচ সেদিনের সেই মেয়েটাই এখন তাকে বিয়ে করে কেমন মানিয়ে নিয়েছে। সবারই ঘাড়ে পড়লে বোধহয় এভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। আর মেয়েদের এটা বিশেষ বৈশিষ্ট্য, তারা সব জায়গাতেই নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। আর সেখানে যদি একটু ভালোবাসার ছোঁয়া পায় তবে স্বাচ্ছন্দ্যে সম্পূর্ণ জীবন কাটিয়ে দিতে পারে। সারোয়ার এসব ভেবে হৃদাকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখে। ঘুমের মাঝে হৃদা একটু নড়ে চড়ে উঠলেও আবারও শান্ত হয়ে যায়। আর হৃদার সেই ছোট্ট দেহটাকে নিজের বুকে আগলে রাখে সারোয়ার। কালকের পর তো আবারও অনেক দিন, বেঁচে থাকলে পরে আবারও দেখা হবে, ততদিন শুধু অপেক্ষা করে যেতে হবে। ইমনের হাতে ফোন দেখে ইরিন নিজেও বায়না ধরে তার একান্ত ফোন লাগবে। ইমন নাকি তাকে সেই ফোন হাতে দিতে চায় না, সারাদিন ফোনে গেম খেলে শুধু, তার সাথে একটু কথা বলারও সময় নেই কারো। এখন তারও ফোন লাগবে। ভাইয়ের কাছে বায়না করতেই সারোয়ার একটু চিন্তিত হয়। এমনি ইরিন যেই পরিমাণ দুষ্টু মেয়ে, ফোন হাতে পেলে তো পড়াশোনায় মনোযোগী দিবে না, তার ওপর ইমনের থেকে ইরিন পড়াশোনায় একটু বেশিই দুর্বল। সারোয়ার সকালে বাসায় এসেছে মায়ের সাথে দেখা করে যাওয়ার জন্য। ছুটির দিন বলে ইরিন ইমন বাসাতেই আছে। তখনই ইরিন ফোনের বায়না ধরেছে। শুধু বায়না নয়, রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করছে তাকে। ভাইয়ের সামনে বসে কেমন কান্না ভেজা কণ্ঠে বলে, আমি বুঝি তো তুমি শুধু ইমনকেই বেশি ভালোবাসো, তাই তো ইমনকে ফোন কিনে দিয়েছ, আমাকে একটুও ভালোবাসো না তুমি। সারোয়ার দীর্ঘশ্বাস ফেলে বলে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, আগে আমাকে প্রমিস করতে হবে ইয়ার ফাইনালে তোমায় ভালো রেজাল্ট করতে হবে, তবেই রেজাল্টের পরে তোমায় ফোন দেওয়া হবে। কি, পরীক্ষার এখনো অনেক দেরি, এতদিন কিভাবে থাকবো আমি, এখনই দিয়ে যাও না। না, এখন হবে না, যা বলেছি তাই শেষ কথা, আমার কথার বাহিরে একটা কথাও যেন না শুনি। ইরিন সারোয়ারের সাথে অনেক ফ্রি হতে চাইলেও দিন শেষে ভাইয়ের রাগকে সে ভালোই ভয় পায়। তাই সারোয়ারের মানা করার পর সে আর কিছুই বলতে পারেনি, মুখ গোমরা করে রুমে চলে গিয়েছে। সারোয়ার ইরিনের সামনে না করলেও মায়ের কাছে ফোন কেনার জন্য টাকা দিয়ে গেছে। এভাবে চাওয়ার সাথে সাথে সব পেয়ে গেলে মেয়ের বেলাইনে চলে যেতে সময় লাগবে না, একটু শাসনে থাকলেই সোজা থাকবে। এইচএসসি পরীক্ষার শেষেই তুবাকে ভার্সিটি কোচিংয়ে ভর্তি করা হয়েছে। এখন থেকেই কোচিংগুলোতে ভর্তি শুরু হয়ে গেছে, পাশাপাশি শুরু হয়েছে ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সবার পড়াশোনার প্রতিযোগিতা। যদিও ছাত্রছাত্রীদের থেকে কোচিংগুলোর মাঝে প্রতিযোগিতাটাই বেশি। তুবার মোটেও ইচ্ছে ছিল না এসব বড় কোচিংয়ে ভর্তি হবার। এসব কোচিংগুলোতে পড়াশোনার থেকেও প্রতিযোগিতাটাই বেশি চলে। তবে মায়ের জন্য তাকে এসব কোচিংয়েই ভর্তি হতে হয়েছে। মায়ের মতে এখানে এত এত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, তার মানে এই কোচিংটাই সেরা, এখানে পড়লে তার ভার্সিটিতে চান্স পাওয়া ফিক্সড। এসব ভেবে তুবার মাঝে বিরক্তি প্রকাশ পায়।
সে চোখে মুখে বিরক্তি প্রকাশ করে হেঁটে হেঁটে কোচিং থেকে বাসায় ফিরছে। আজকেই তো সারোয়ার দুলাভাই চলে যাবে, এরপর হয়তো হৃদার মনটা খারাপ থাকবে। তবে তুবার বেশ ভালো লাগবে। একটু একটু খারাপ লাগবে, সারোয়ারের জন্য না, হৃদার জন্য খারাপ লাগবে। বেচারি বিয়ের পর সংসারটাও ঠিকমতো করতে পারছে না। তবে তার ভালো লাগার কারণ হলো সে আগের মতোই হৃদার সাথে থেকে হৃদাকে জ্বালাতে পারবে, আগের মতো দুষ্টুমি করতে পারবে। এই 3 দিন সারোয়ার থাকাকালীন তার কাছে বন্দি বন্দি লাগছিল, এখন একটু শান্তি পাবে। এসব ভেবে তুবা একা একাই বাসায় ফিরছিল। তার কোচিং টাইমটা ভোর সকালে ছিল। সাধের ঘুমটা ভাঙিয়ে তাকে কোচিংয়ে দৌড়াতে হয়েছে। এখন সে যে রাস্তা দিয়ে বাসায় ফিরছে তা একটু নিরিবিলি রাস্তা। মা তাকে এই রাস্তা দিয়ে আসতে মানা করে। এই রাস্তায় নাকি কিছুদিন আগে এক মহিলার সাথে ছিনতাই হয়েছে। ফোন, পার্স সহ গায়ের হালকা গয়নাগুলো খুলে নিয়ে চলে গিয়েছে। তাই এই রাস্তা দিয়ে একদম সকাল আর সন্ধ্যের পর মানুষ কম যাতায়াত করে। তবে তুবার এই নিরিবিলি রাস্তাই পছন্দের। তাছাড়া এই রাস্তা দিয়ে আসলে তাড়াতাড়ি বাসায় পৌঁছে যাওয়া যায়। তুবা নিজের মতো করে হেঁটে বাসায় ফিরছিল। রাস্তাটা কিছুটা গলি টাইপের। রাস্তার এক মাথায় একটা পরিত্যক্ত দোকান আছে। দোকানটা অনেক দিন ধরেই বন্ধ পড়ে আছে। হঠাৎ তুবা খেয়াল করে সেই দোকানের সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। তুবা ভয় পেয়ে যায়। এতদিন ধরে এই এলাকায় থাকছে তারা, তবে এখানে কখনো ছেলেপেলেকে দেখেনি সে। আজই প্রথম এমন ঘটল। তুবা ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। ছেলেগুলোকে মোটেও ভদ্রগোছের লাগছে না। হাতে সিগারেট, দেখতেও কেমন পাটকাঠির মতো। চেহারা দেখে মনে হচ্ছে সিগারেটের পাশাপাশি আরও কোনো বদভ্যাস থাকতে পারে। এলাকাতেও নতুন বোধহয়। এখন এদের সামনে দিয়ে যাওয়ার কোনো সাহস পাচ্ছে না সে। ভয়ে তার পাও যেন থমকে গেছে। একবার মনে হচ্ছে সামনে দিয়ে চলে যাক, কিছুই হবে না। তবে ছেলেগুলোকে দেখে আবার আগাতে সাহস পাচ্ছে না। বারবার ভাবছে কেউ একজন এখানে চলে আসুক, যার পাশাপাশি হেঁটে হলেও সে বাসায় পৌঁছে যেতে পারবে। আজই যে এমন বিপদে পড়বে তা কি সে জানত নাকি? এজন্যই বোধহয় মায়েদের সব কথা শুনতে হয়, নয়তো এভাবেই পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়। এক্সকিউজ মি, এভাবে এখানে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি পারছেন কেন? দেখি তো কি দেখছেন এখানে দাঁড়িয়ে। নিজের পাশে কোনো ছেলে কণ্ঠস্বর শুনে তুবা চমকে লাফিয়ে ওঠে। তাকিয়ে দেখে সে যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিল সেই বিল্ডিং হতেই ছেলেটা বেরিয়ে এসেছে। দেখতে উজ্জ্বল শ্যামলা গায়ের রং, মাঝামাঝি ধরনের চুলগুলো কোকড়ানো টাইপের। ছেলেটা এসেই তার পাশে দাঁড়িয়ে তার মতো করেই উঁকি দিয়ে সামনে তাকায়। এতক্ষণ মুখে একটা স্বাভাবিক হাসি থাকলেও এখন মুখ কেমন শক্ত করে তাকিয়ে আছে। হঠাৎই কোনো কথা ছাড়া তুবাকে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সোজা গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে বলে, কিরে, তোদের বাপদাদার সম্পত্তি পাইস নাকি? সাত সকালে এখানে সিগারেট টানছিস? বাসা নেই তোদের? বাপে বাসায় থাকতে দেয় না? তোকে কেন বলবো, আমাদের শখ হয়েছে তাই এইখানে দাঁড়িয়েছি, তাতে তোর কি কালাচাঁদ? সাথে সাথেই মাত্র উত্তর দেওয়া ছেলেটার গালে একটা থাপ্পড় পড়ে। ছেলেটার আগে গালে হাত দিয়ে তাকাতেই অন্য গালে আরেকটা থাপ্পড় পড়ে। এবার ছেলেটা যেন কোনো রিয়াকশন দেওয়াই ভুলে যায়। আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আবার আমাকেই কথা শোনাচ্ছিস? দেখলি তো এই কালাচাঁদের কি সমস্যা? সর যা এখান থেকে। এরপর থেকে এই রাস্তায় তোদের দেখলেই খবর আছে বলে দিলাম। পরপর দুটো থাপ্পড় খেয়ে ছেলেগুলো তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে অবশ্য গাল থেকে হাতটা নামিয়েছিল। তখনই তুবা খেয়াল করে ছেলেটার দু গালে যেন আঙ্গুলের ছাপ পড়ে গেছে। লোকটা নিশ্চয়ই শরীরের জোরে থাপ্পড়টা দিয়েছে। হঠাৎ লোকটিকে উল্টো ফিরে এদিকে আসতে দেখে তুবা আনমনেই নিজের গালে হাত দিয়ে বসে। এমন একটা থাপ্পড় নিজে খেলে হয়তো তার মাড়ির দাঁতও নড়ে যেত।